যাচ্ছে, ওকে ফাইন। তো প্রত্যেককে বলবো কেউ ভিডিও অফ করবে মানে অন করবে না, আর বিনা প্রয়োজনে মাইক অন করে রাখবে না। যখন কিছু বলার দরকার হবে তখনই মাইকটাকে অন করবে, ওকে। আচ্ছা, এবার যেটা বলছিলাম, যাদের অ্যাপ থেকে ডাব্লিউবিপি কোর্স অ্যাক্টিভ করা রয়েছে শুধুমাত্র তাদের জন্য এই কথাটা একটু খেয়াল রাখবে। ডাব্লিউপি কোর্সের মধ্যে সবার প্রথমে তুমি দেখতে পাবে ম্যাথ থাকছে, তারপরে থাকবে রিজনিং, তারপরে থাকছে কি ইংলিশ, দেন থাকছে আদার্স। তো ম্যাথের মধ্যে তোমরা যখনই ক্লিক করবে এখানে আবার তিনটে জিনিস থাকছে। প্রথমত হচ্ছে দেখবে লাইভ ক্লাস, দেন থাকছে নোটস, দেন থাকছে মক টেস্ট বা টেস্ট। কারণ ব্যাপারটা কি, এই যে লাইভ ক্লাস এখানে দেখবে সমস্ত লাইভ ক্লাসগুলো থাকছে। আর নোটসের মধ্যে কি থাকবে, এই যে আমরা লাইভ ক্লাসের যে মেটেরিয়ালটা করাচ্ছি সেই চ্যাপ্টারের টোটাল নোটসটা আমরা এখানটায় দিয়ে দিচ্ছি। টেস্টে কি থাকবে, এই যে নাম্বার সিস্টেমের আমরা যা করাচ্ছি এর উপর বেস করে নাম্বার সিস্টেমের মক টেস্ট। তাহলে ম্যাথের ক্ষেত্রে ঠিক এইভাবে কিন্তু টোটালটা তোমরা অ্যাপে পাবে। দ্বিতীয়ত রিজনিং এর ক্ষেত্রে সেম প্রসেস, ইংলিশের ক্ষেত্রে সেম প্রসেস। তাহলে এই তিনটে কিন্তু একই সিস্টেমে, মানে লাইভ ক্লাস, নোটস, মক টেস্ট। আদার্সের মধ্যে কি, আদার্সের মধ্যেও এরকম তিনটে সেকশন আছে, লাইভ, নোটস আর হচ্ছে টেস্ট। তাহলে এখানে কি হবে, এখানে এই লাইভের মধ্যে যা আছে এটা কিন্তু কেউ কিছু দেখবে না, এখানে কিছু নেই, জাস্ট একটা ভিডিও এমনিতে রাখতে হয়, তাই একটা সিম্পল ভিডিও রাখা। এখানে মেইনলি তোমরা যেটা পাবে সেটা হচ্ছে নোটস, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তোমরা নোটসগুলো পাবে এক্সপ্লেনেশন সহ। কোনো ডাউনলোডের ব্যাপার নেই, জাস্ট অ্যাপ থেকে কিন্তু টোটালটা পড়ার জন্য একদম বিষয়ভিত্তিক উইথ এক্সপ্লেনেশন সমস্ত নোটসগুলো এখানটায় থাকবে। আর তার পাশাপাশি থাকছে টেস্টটা, এই দুটো সেকশন কাজ করবে। অর্থাৎ জিকের ক্ষেত্রে যেহেতু আমাদের লাইভ কোনো ক্লাস হয় না, সো আমরা এই লাইভের এখানে কিছু পাবে না। বাকি নোটস এবং টেস্ট, নোটস টেস্ট একদম বিষয়ভিত্তিক, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু নোটসগুলো থাকবে। তো আশা করি অ্যাপ থেকে এই যে প্রবলেমগুলো হয়তো তোমরা ফেস করেছিলে তো সেটা আমি একটু বলে দিলাম। আচ্ছা, আর যেটা ডাউনলোড করতে গেলে একটা ভিডিও একবারে ডাউনলোডে করবে, ডাউনলোড কমপ্লিট হলে তখন আরেকটা ভিডিও তুমি ডাউনলোডে বসাতে পারো, একসাথে দুটো ভিডিও ডাউনলোড করবে না। তো এইটুকু ছিল আমাদের অ্যাপ নিয়ে কথা, আশা করি আর কারো প্রবলেম হবে না। এবার আমরা অঙ্কে চলে আসি। আগের দিন আমরা নাম্বার সিস্টেমটা শুরু করেছিলাম, আমরা কি কি করেছি একবার দেখিয়ে দিই। যারা হয়তো আগের দিনের ক্লাসটা মিস করে গেছো তারা অ্যাটলিস্ট জানতে পারবে বা দেখে নিতে পারবে যে আমরা এই অঙ্ক আর ডিজিট এর বিষয়টা পুরো কমপ্লিট করে নিয়েছিলাম আগের ক্লাসে। আচ্ছা, আমরা কমপ্লিট করেছিলাম যে নাম্বার আসলে বিষয়টা কি, টোটাল আমরা কমপ্লিট করেছি। আচ্ছা, দেন আমরা কমপ্লিট করেছিলাম অঙ্ক ও নাম্বার ও ডিজিটের মধ্যে যে বেসিক ডিফারেন্স, এগুলো আমরা কমপ্লিট করে নিয়েছি। আচ্ছা, আমি একবার করে জাস্ট দেখিয়ে দিচ্ছি কেমন। প্লেস ভ্যালু ফেস ভ্যালু কনসেপ্ট আমরা আগের দিনে কিন্তু করে নিয়েছি। নেক্সট, আচ্ছা, আমরা ম্যাথে কি করে স্পিড আনবো, আমার ম্যাথের স্পিড আনার জন্য যে বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে সেগুলো আমরা আগের দিন ডিসকাস করে দিয়েছি। আচ্ছা, নেক্সট আমরা বদমাস রুল, এটাও কিন্তু আগের ক্লাসে আমরা বলেছি, তাই তো ভাই? এগুলো বলেছি তো আগের ক্লাসে, একটু রেসপন্স করো। হ্যাঁ স্যার বলেছেন। ওকে, হ্যাঁ স্যার, এটা বলে দিয়েছিলেন। হ্যাঁ, তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট ভাই, অ্যাটলিস্ট এইটুকু একটু পড়বে, যখন জিজ্ঞাসা করব তখন কিন্তু একটু সাড়া দেবে, হ্যাঁ না একটু রেসপন্স করবে। আমার একদম পরিষ্কার কথা, যদি তোমরা রেসপন্স না করো আমিও কিন্তু এরপরে আর রেসপন্স করবো না। কারণ দেখো, আজকে আমি ভাই তোমাদেরকে শেখাতে এসেছি, তোমরা শেখার জন্য এসো। আমি যখন কোনো একটা বিষয় বোঝাবো তুমি যদি রেসপন্সই না করো তাহলে আর কি লাভ এই লাইভ ক্লাসে? সে তো রেকর্ড ক্লাস দেখলেও হয়ে যায়। তাহলে লাইভ ক্লাসটা মানে হচ্ছে তোমার যা সমস্যা হবে তুমি যেখানে বুঝতে পারবে না সেখানে আমাকে জিজ্ঞেস করে নেবে, তোমার ডাউট ক্লিয়ার করতে হবে, এটা হচ্ছে মেন টার্গেট। এবার তুমি যদি চুপচাপ থাকো আমি জিজ্ঞাসা করলে তাহলে আমি কি করে বুঝবো? তাহলে কি, কোনো সমস্যা নেই, তাহলে তো রেকর্ড ক্লাস দেখেই সব কভার করে নিতে পারি আমি, কারণ এই ক্লাসেই স্যার রেকর্ড আছে। ফোন আসছে, ফোনটা ধরবো? আরে ভাই, এটা কেমন কথা? তুমি তোমার ফোন ধরবে কি? লেফট নাও, লেফট নিয়ে কাজ করো, উফ। আচ্ছা, নেক্সট, এবার এই যে নাম্বারের ক্লাসিফিকেশনটা কিন্তু আমরা আগের ক্লাসে বলিনি, তো নাম্বারের ক্লাসিফিকেশনটা আমরা এখন বলছি না। তার আগে আগে একটা টপিক একটু জেনে নেব, তারপরে নাম্বারের ক্লাসিফিকেশনটা আসবে, ঠিক আছে?
আমরা নাম্বারের ক্লাসিফিকেশনটা একটু পরে করব, আগে আমরা কিছু একটা টপিক আগে করে নিই। আচ্ছা, এই বিষয়গুলো আমরা পরে বলছি, নাম্বারের ক্লাসিফিকেশন বলার পরই আমরা এই বিষয়গুলো বলবো। আচ্ছা, এগুলো টোটালটা আমরা পরে বলছি। রোমানের কিছুটা ধারণা আগের দিন বলেছিলাম, এটা আমরা কিন্তু টোটাল কমপ্লিট করেছি। প্লেস ভ্যালু, ফেস ভ্যালুটা দেখো প্রচুর কোশ্চেন রয়েছে এই যে। তো এখন আমি মেনলি যে টপিকটা তোমাদেরকে দেখাবো বা শেখাবো সেটা হচ্ছে এককের ঘরের অঙ্ক নির্ণয় বা ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট এমন কোনো পরীক্ষা নেই যেখানে এই ইউনিট ডিজিট থেকে কোশ্চেন আসে না বা সিলেবাসে নেই। একটা কথা একটু রিপিট করি, তুমি যদি সেন্ট্রালের এক্সামের জন্য প্রিপারেশন নাও, হতে পারে সেটা এসএসসি জিডি, এমটিএস, সিএসএসএল, সিজিএল, সেখানেও দেখবে পরীক্ষায় ইউনিট ডিজিট থেকে কোশ্চেন আসে। তুমি যদি রাজ্যের পরীক্ষা দাও, সেটা হতে পারে পুলিশ, পিএসসি, যে কোনো এক্সাম, আমাদের রেলের ক্ষেত্রে রেলের গ্রুপ ডি থেকে শুরু করে এনটিপিসি, যেই এক্সামই দাও দেখো আলাদা করে কিছু হয় না, ম্যাথমেটিক্স থাকবে। তার মানে যে টপিক মেনশন থাকবে সেটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্যই কাজে লাগবে। এমনটা নয় যে আজকে আমি যে টপিকটা শেখাবো শুধুমাত্র পুলিশের জন্য বা শুধুমাত্র ফুড এসএর জন্য, এরকম নয়। যেহেতু সিলেবাসে অ্যারিথমেটিক রয়েছে, সো অ্যারিথমেটিকের মধ্যে যে টপিকগুলো আছে প্রত্যেকটা পরীক্ষা যে যে পরীক্ষায় অ্যারিথমেটিক মেনশন করা আছে সেম টপিক। হয়তো কি যত হায়ার লেভেলের এক্সাম, ধরো গ্র্যাজুয়েশন লেভেলের, সেখানে কি হয়তো একটু কোশ্চেন লেভেলটা চেঞ্জ হয়, কিন্তু তাছাড়া বাকি কোনো ডিফারেন্স নেই। মাধ্যমিক লেভেলের যত এক্সাম দেবে সেখানে সব একই থাকে। তো এই যে একক ঘরের সংখ্যা নির্ণয়, একক বলতে আমরা আগের দিন বলেছিলাম ইউনিট ডিজিট মানে কি একদম শেষ যে সংখ্যাটা থাকে, অনেক বড় সংখ্যা, সেই সংখ্যাগুলোর আমার কোনো দরকার নেই, শুধুমাত্র শেষ ডিজিটটা কি এটা আমরা বের করব। এবার এখানে কিছু কোশ্চেন তোমরা দেখতে পেয়েছো, আগে আমরা এই কোশ্চেন করবো না, আগে এর একটু বেসিক ধারণাটা দিই। ধরো একক স্থানীয় সংখ্যা আমি যদি এরকমভাবে বলি যে ভাই 3 ইন্টু 4 ইন্টু 6, যে এটা গুণ করে তুমি আমাকে বলো এই একক স্থানীয় সংখ্যাটা কত, তোমরা কিন্তু ইজিলি বলে দেবে কিভাবে, যে 3 4 12, 12 এর 2, 2 ইন্টু 4, তাহলে 4 দুগুণী 8। তাহলে এইভাবে যদি থাকে, ধরো আমি আরো একটা এক্সাম্পল যদি দিই, সে 49 ইন্টু 67 ইন্টু 36। এবার যদি আমি এখানে জিজ্ঞাসা করি যে ভাই এর ইউনিট ডিজিট কি হবে, তোমরা এটাও কিন্তু বলতে পারবে, কি করবে, 9 7 9 63, তাহলে পেলাম আমরা 3, তাহলে 3 ইন্টু 6, 3 6 18, এখানেও কিন্তু আমার ইউনিট ডিজিট 8 এলো। বাকি আর কি হবে এটা আমার জানার দরকার নেই, কারণ ওরা আমার কাছে জানতে চেয়েছে শুধুমাত্র ইউনিট ডিজিটটা কি হবে। সো আমরা কিন্তু ইউনিট ডিজিট বের করে নিয়েছি। এবার ঘটনা হচ্ছে পরীক্ষায় তো এত সহজ কোশ্চেন আসবে না। হ্যাঁ, তাহলে পরীক্ষায় কিরকম আসবে, এই কোশ্চেনটাই আসবে কিন্তু একটু অন্যভাবে। কিরকম, ধরো 49 টু দি পাওয়ার দিয়ে দেবে 99 ইন্টু 67 টু দি পাওয়ার দিয়ে দিল 100। চলো এবার এর ইউনিট ডিজিট বের করো। সমস্যাটা এখান থেকেই শুরু হচ্ছে আমাদের। এর আগে অবধি নর্মাল যখন সংখ্যাগুলো থাকছে কোনো রকম কোনো সমস্যা হয়নি, সমস্যাটা এবার। তাহলে এবার আমরা কি করে করব দেখো, এর জন্য কিছু নিয়ম রুলস তোমাকে জানতে হবে। আমরা আগের ক্লাসে জেনেছিলাম যে টোটাল ডিজিট হচ্ছে 10টা, 0 থেকে 9 অবধি। এই 10টা ডিজিট বাদ দিয়ে কোনো সংখ্যা, কোনো নিউমেরিক্যাল ভ্যালু কিন্তু সম্ভব নয়। তো যা আমরা করব এই 10টা ডিজিটের উপর বেস করে আমরা আজকে করব। এই 10টা ডিজিটকে আমি 3টে ক্যাটাগরিতে ভাগ করব। এবার কথা হচ্ছে কেন আমি ভাগ করব, এই কারণে যাতে আমাদের টোটাল ইউনিট ডিজিটগুলো ইজিলি আমরা বের করতে পারি। তো দেখো আমি ডিজিটগুলোকে ভাগ করছি। প্রথম যে ভাগ বা আমি রুলস 1 হিসাবে যদি মেনশন করি, তো রুলস 1-এ আমি রাখবো, কাদের রাখবো, ধরো 0 1 5 6, এই যে 4টে ডিজিট, এই 4টে ডিজিটকে আমি রুলস 1-এর মধ্যে রাখছি। তাহলে কি বলা হয়েছে, যদি কোনো সংখ্যার শেষে 0 1 5 6 থাকে, তার পাওয়ার দেখার কোনো দরকার নেই। এই সংখ্যাগুলো যদি কোনো সংখ্যার শেষে থাকে তাহলে তুমি কি করবে, তার একক স্থানীয় সংখ্যা ওই সংখ্যায় বসিয়ে দেবে, ওই সংখ্যায় বসিয়ে দেবে, ওই সংখ্যায় বসবে। তাহলে অনেকের হয়তো ক্লিয়ার হয়নি। এবার একটা এক্সাম্পল দেখা যাক, যেমন আমি এখানটায় বললাম যে 100 টু দি পাওয়ার 99, বা আমি এরকম বললাম যে 121 টু দি পাওয়ার 100,
আমি বললাম 156 টু দি পাওয়ার 99। ওকে, তাহলে আরেকটা ওটা আর বাকি রেখে গেলাম 1555 টু দি পাওয়ার 2220। এবার আমরা ইউনিট ডিজিট বের করব। আমরা নিয়মে বলেছি যে 0156 যদি কোনো সংখ্যারই যে শেষে থাকে তাহলে তার পাওয়ার কি আছে এই পাওয়ার দেখার কোনো দরকার নেই। এইখানে জিরো থাকলেই তুমি কি করবে, চোখ বন্ধ করে জিরো বসিয়ে দেবে। কেন? কারণ বলে দিচ্ছি ওই সংখ্যাই বসবে। একই রকম ভাবে এখানে দেখলাম 1 আছে, তাহলে 1 থাকলে নিয়ম অনুযায়ী আমি কি করব, 1-এ বসিয়ে দেব। এখানে 6 আছে, একই রকম নিয়ম অনুযায়ী আমি এই পাওয়ার দেখব না, আমি এই 6 ডাইরেক্ট বসিয়ে দেব। একই রকম ভাবে 5 থাকলে তো 5-এ হয়। সো আমার কিন্তু 0156 থাকলে কি হবে ইউনিট ডিজিট। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। কি ভাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ ওকে, স্যার। এবার একটা ছোট একটা কোশ্চেন একটু দিয়ে দিই, তাহলে আরো ভালো লাগবে। হ্যাঁ বুঝতে পারি স্যার। ওকে, ধরো 121 টু দি পাওয়ার 99 ইন্টু 125 টু দি পাওয়ার 100। আচ্ছা, ধরো এই একটা কোশ্চেন দিলাম, এবার তোমাকে বললাম যে ভাই তুমি বের করো তো এর ইউনিট ডিজিট কত হবে। তোমরা কিন্তু এবার ইজিলি বের করতে পারবে। কি করে? নিয়মটা মনে রাখতে হবে। ও স্যার তো বলেছিল যদি কোনো সংখ্যার শেষে 1 থাকে তাহলে তার পাওয়ার দেখার কোনো দরকার নেই, ওই 1 এর জন্য আমি 1 বসিয়ে দেবো। ওকে, এই যে সিম্বল ইনটু, আমরা ইনটু লিখে দিলাম। আচ্ছা, এখানে তো 5, তাহলে 5-এর ক্ষেত্রে স্যার নিয়ম বলেছিল যে 5-এর ক্ষেত্রে নাকি 5-ই হয়, তো 5 বসিয়ে দিলাম। তাহলে এবার আমি যখন গুণ করব এটা কত হবে, দেখো 5 আর 1-এ 5 ছকে 5, তো আমার কিন্তু এর ইউনিট ডিজিট চলে এসেছে 5। ক্লিয়ার তো এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, গুড। চলো এবার আমরা রুলস নাম্বার 2 জানবো। আচ্ছা, রুলস নাম্বার 2। তো ডিজিট তো টোটাল 10টা। কি কি আমরা একটু দেখিয়ে দিই। 0 1 2 3 4 5 6 7 8 9। এই যে 10টা ডিজিট, এর মধ্যে আমি কিন্তু অলরেডি 4টে ডিজিট করে ফেলেছি। কি কি? 0 হয়ে গেছে, আচ্ছা 1 হয়ে গেছে, 5 হয়ে গেছে, 6 হয়ে গেছে, তাহলে বাকি আছে আর 6টা ডিজিট। তো তার মধ্যে এবার আমি যে ডিজিটগুলো নেব, একটা হচ্ছে 4, আরেকটা ডিজিট হচ্ছে 9। আমি এই দুটো ডিজিট নিলাম। এদের ক্ষেত্রেও কিন্তু কিছু নিয়ম আছে। কি নিয়ম? এবার সেই নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি। নিয়মগুলো জাস্ট একটু খেয়াল রাখবে। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। এই যে আজকে যা দেখিয়ে দেবো, আজকের পড়ার আশা রাখি এই চ্যাপ্টার থেকে কোনো সমস্যা হবে না। 4-এর ক্ষেত্রে দেখবে, এই যে লিখে দিচ্ছি সুন্দরভাবে, পাওয়ার দেখতে হবে। পাওয়ার যদি ইভেন হয়, ইভেন মিন যদি জোড় হয়, তাহলে তুমি কত লিখবে বলে দিচ্ছি। পাওয়ার পাওয়ার যদি অড হয় মানে বিজোড় হয়, তাহলে কত লিখবে? দেখো, তার মানে কি 4-এর ক্ষেত্রে তোমাকে দেখতে হবে তার পাওয়ারটা কি আছে। পাওয়ারের উপর ডিপেন্ড করবে তোমার তার ইউনিট ডিজিট কি হবে। আচ্ছা, এর ক্ষেত্রেও দেখতে হবে পাওয়ার অড। কারণ দেখো এই পাওয়ার হয় জোড় হবে নাহলে বিজোড় সংখ্যা হবে, এর বাইরে তো কোনো সংখ্যা হতে পারে না। এবার যখন পাওয়ারটা জোড় হবে তুমি বসিয়ে দেবে 6, যখন পাওয়ারটা বিজোড় হবে তুমি বসিয়ে দেবে 4। এবার তোমাদের কোশ্চেন থাকতে পারে যে স্যার আপনি কিভাবে বুঝলেন বা কিভাবে কেন বললেন 4 আর 6, একটু প্রমাণ করে দেখান। দেখো ভাই, এই যে জোড়, জোড় বলতে অ্যাটলিস্ট আমরা মিনিমাম দুটো সংখ্যা বুঝি। সো আমি এখানটায় বলতে পারি যে মিনিমাম যেহেতু দুটো বললাম, তাহলে 4 4 16, দেখো 6 হবে। আর অড, অড বলতে মিনিমাম আমরা একটা সংখ্যা বুঝি। সো একটা সংখ্যা হলে তো 4ই হয়। দেখো এটাই আমি লিখে দিয়েছি, আর নতুনত্ব কিছু না। একই রকম ভাবে 9-এর ক্ষেত্রেও তাই। 9-এর ক্ষেত্রে যে পাওয়ারটা কি ইভেন, ইভেন মানে কি জোড়। তো এখানে জোড় থাকলে কি করবে, তুমি 1 বসাবে, আর বিজোড় থাকলে অড, বিজোড় থাকলে তুমি 9 বসাবে। কি করে বুঝলাম? দেখো 9-এর ক্ষেত্রে ইভেন মানে জোড়, তার মানে মিনিমাম যদি দুটো হয় তুমি কি করবে 9 ইন্টু 9 করো, তাহলে 9 নং 81 একই হয়। আচ্ছা, যদি 9 অড মানে বিজোড়, তাহলে মিনিমাম একটা, সো 9-এর ক্ষেত্রে 9 হবে। তোমরা যদি এবার এটাকে প্রমাণ করতে দিচ্ছে স্যার আপনি তো এখানে মিনিমাম দুটো নিয়েছেন, এখানে একটা নিয়েছেন, আমি যদি 4টে নিই, হ্যাঁ ভাই তুমি 4টে নিয়েও দেখো একই আসবে। তার মানে কি জোড় সংখ্যক থাকলেই হলো একই আসবে। সো এই কারণে আমি মিনিমামটা ধরেই বললাম। তাহলে 4-এর ক্ষেত্রে আর 9-এর ক্ষেত্রে যে রুলসটা বলেছি, আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়েছে। এরকম, হ্যাঁ এরকম রেসপন্স করলে কি বলতো আমার একটু স্যার ভালো আমি লাগে। কিছুই বুঝলাম না। তুমি কি মাঝপথে জয়েন করেছো নাকি? আচ্ছা, এক্সাম্পলটা দেখো। ধরো 104 টু দি পাওয়ার 99। আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো 104 টু দি পাওয়ার 1000। আর আরেকটা এক্সাম্পল দেব 99 টু দি পাওয়ার
101, আরেকটা দিলাম 199 টু দি পাওয়ার 100। এবার এর ইউনিট ডিজিট কি হবে এটা তোমরাই বলবে। বলো প্রথমটার ক্ষেত্রে ইউনিট ডিজিট কি হবে বলো তো? 4 হবে স্যার, 4। আচ্ছা 4 হবে। আচ্ছা দেখো, তাহলে তোমাকে আগে নিয়মের দিকে তাকাতে হবে। নিয়ম দেখবে এই যে যে সংখ্যাটি দেওয়া আছে তার শেষে কি আছে, 4 আছে। তো মনে রাখবে যে আমি বলেছিলাম 4-এর ক্ষেত্রে পাওয়ারটা জোড় না বিজোড় এটা দেখতে হবে, অর্থাৎ এই পাওয়ারটা জোড় না বিজোড় এটা দেখতে হবে। তো 4-এর ক্ষেত্রে আমরা দেখলাম পাওয়ারটা তো বিজোড় আছে, আর বিজোড় থাকলেই তো তুমি জানো ভাই সেখানে 4 বসিয়ে দিতে হয়। সো এটার জন্য তুমি উত্তর লিখবে 4, এটাই হয়ে গেছে তোমার আনসার। আচ্ছা এই যে এখানে 4 আছে, তো 4-এর ক্ষেত্রে তো পাওয়ারটা দেখতে হবে যে পাওয়ারটা জোড় না বিজোড়। তাহলে এই পাওয়ারটি যেহেতু কি জোড়, যেহেতু পাওয়ারটি জোড়, তাই তুমি এখানে কি লিখবে, বলাই আছে জোড় হলে নাকি 6 লিখতে হয়, তুমি 6 বসিয়ে দাও। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। 9-এর ক্ষেত্রে দেখো, 9-এর ক্ষেত্রে নিয়মে বলা হয়েছে পাওয়ারটা দেখবে, এই মিউট করে রাখো, পাওয়ারটা দেখবে জোড় না বিজোড়। এখানে তো পাওয়ারটা বিজোড় আছে, তার বিজোড় থাকলেই তো আমরা 9 লিখে দেব। সো এখানটা আমরা 9 লিখবো। কারণ কি পাওয়ারের আর কিছু ফাংশন নেই, শুধু দেখবো ওই পাওয়ারে যে সংখ্যাটা আছে সেটা জোড় না বিজোড় এর উপর ডিপেন্ড করছে। একই রকম ভাবে এখানে 9 আছে, 9 থাকলে পাওয়ার দেখতে হয় পাওয়ারটা জোড় না বিজোড়। তো এখানে পাওয়ারটা জোড় আছে, তার 9-এর ক্ষেত্রে পাওয়ার জোড় হলে 1 হয়। তাহলে দেখো আমাদের এই যে 1 আর 4 কমপ্লিট হয়েছে। তাহলে আমরা এখান থেকে আরো দুটো সংখ্যা কাটতে পারি, এই যে 4 আর 9। তাহলে 01564 9। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার। তাহলে আরেকটা রুলস বাকি আছে, বলো তো এই রুলস কোন কোন ডিজিট গুলো থাকবে? 2 3 7 2 3 7 8। গুড। এবার এদের ক্ষেত্রে কি করব? এই কটা হলেই তো সব শেষ, কারণ আর তো নিউমেরিক্যাল কোনো ডিজিট নেই, কারণ এই ডিজিটগুলো বাদ দিয়ে কোনো সংখ্যাও তৈরি হয় না। তো নিয়মে বলা হয়েছে যদি কোনো সংখ্যার শেষে তুমি 2 3 7 8 এর মধ্যে কোনো না কোনো ডিজিট দেখো, তাহলে কি করবে, পাওয়ারকে এদের যে পাওয়ার থাকবে সেই পাওয়ারকে তুমি 4 দ্বারা ভাগ করবে ভাই, 4 দ্বারা ভাগ করবে। ভাগ করে কি করবে, ভাগ করে তুমি অবশিষ্ট নেবে, ঠিক আছে? অবশিষ্ট নেবে, নিয়ে কোথায় বসাবে, ওই যেই সংখ্যা আছে তার মাথায় বসিয়ে দেবে, অর্থাৎ সংখ্যাটিকে আমরা বা পাওয়ারটিকে আমরা ছোট করে লিখছি। এবার মনে রাখবে এখানেও কিন্তু একটা পয়েন্ট আছে, ওকে? আমি দেখাবো এক এক করে, আগে যেটুকু বললাম এইটুকু একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেই। ধরো আমরা একটা এক্সাম্পল দিচ্ছি যে 12 টু দি পাওয়ার কত লিখবো, ধরো 40 442 লিখলাম, ঠিক আছে? 4042। আচ্ছা আরেকটা এক্সাম্পল দিলাম আমি 1 2 3 টু দি পাওয়ার 103 দিয়েছি। আরেকটা এক্সাম্পল দিচ্ছি 17 টু দি পাওয়ার 97। আরেকটা এক্সাম্পল দিচ্ছি 188 টু দি পাওয়ার 101। এই যে চারটে আমি এক্সাম্পল এখানটায় দিলাম, এবার আমি কোশ্চেনগুলো সলভ করব, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে ভাই। আমরা সবার প্রথমেই শেষ ডিজিটটি দেখব, তো শেষ ডিজিটটি দেখলাম পড়ে আছে 2। তাহলে আমি তো নিয়মে বলেছি, এই যে এখানেই বলা হয়েছে যদি কোনো সংখ্যার শেষে 2 দেখো তাহলে কি করবে, তুমি পাওয়ারকে 4 দিয়ে ভাগ করে অবশিষ্ট নেবে। তাহলে এখন পাওয়ার তো এই যে অত বড় সংখ্যা, এটাই তো পাওয়ার বা ঘাত। তাহলে এই সংখ্যাকে এই আসতে এই যে 4042, আমি কি তাহলে 4042 কে ভাগ করব? কি মনে হয় 4 দিয়ে তো ভাগ লাস্ট করতে, দুটো সংখ্যা স্যার খালি 42। ইয়েস। তাহলে এখানে কিন্তু তোমাকে আবার বিভাজ্যতার নিয়মটা জানতে হবে। তো আমরা বিভাজ্যতার নিয়মটা এরপরে আস্তে আস্তে জানবো। এখন আমি শর্টে একটু বলে দেই, আমরা 4 দ্বারা ভাগের নিয়মের ক্ষেত্রে জানি যে কষ্ট করে আমাকে সমস্ত ডিজিট কখনোই ভাগ করতে হবে না, শুধুমাত্র শেষের দুটো সংখ্যাকে আমি ভাগ করব এবং ভাগ করে দেখব যে ওই সংখ্যা দুটি 4 দিয়ে ভাগ যায় কিনা। তো 4 দিয়ে কখনোই আমরা 42কে ভাগ করতে পারবো না। তো যাই হোক, তাহলে 4 10 40, থাকলো আমার অবশিষ্ট 2। তাহলে ওই 2 নেব, এই যে অবশিষ্ট নেব, এই 2টা নেব। কোথায় নেব এটাই কোশ্চেন। তো এই যে যে সংখ্যাটি আছে ওই সংখ্যাটি প্রথমে তুমি বসিয়ে দেবে, কখন 2 3 7 8 এর ক্ষেত্রে সংখ্যাটি বসাবে। এবার 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে ওই যে অবশিষ্ট সেই অবশিষ্ট তার মাথায় বসিয়ে দাও পাওয়ার হিসাবে। তাহলে 2 দুগুণী কত ভাই, এই যে 2 দুগুণী 4। তো আমার কিন্তু উত্তর চলে এসছে। একই রকম ভাবে 3 আছে,
নিয়ম অনুযায়ী পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব। তো ভাগ করার আগে আমি কি করব, এই যে 3 আমি 3টাকে লিখে নেব। এবার আমি ভাগ করব। তাহলে 103কে তো আমি ভাগ করব না, আমি কাকে ভাগ করব, আমি শুধুমাত্র শেষ দুটি সংখ্যা, তাহলে 4 দিয়ে তো 3কে ভাগ করা যাবে না, তাহলে ভাই ওই অবশিষ্টই থাকবে 3। যদি এটা কেউ বুঝতে না পারো তাহলে সে ডাইরেক্ট 4 দিয়ে ভাগ করবে 103কে, 4 25 100, 3 অবশিষ্ট থাকে। সো 3 আমি পাওয়ারে বসিয়ে দিলাম। তাহলে এবার কি হলো, 3 টু দি পাওয়ার 3, তার মানে কি 3 এর কিউব করলে কত হয়, 3 ত্রিকে 9, 3 নং 27। তো আমি কিন্তু এখানে 27 লিখবো না, আমি শুধুমাত্র 7 লিখবো। কেন 7 লিখলাম বড় করে, কারণ ইউনিট ডিজিট শেষ অঙ্কটি জানতে চেয়েছে, ওরা জানতে চায়নি সম্পূর্ণ গুণফল কত, তো আমি কষ্ট করে আর গুণ করবো না। তাহলে আমার এখানে উত্তর কিন্তু 7 চলে এসছে। ক্লিয়ার ভাই এই অবধি? হ্যাঁ স্যার Yes, sir, clear. হ্যাঁ স্যার। তো প্রত্যেককে বলবো অ্যাপ থেকে এখন নাম্বার সিস্টেমটাকে পুরো কমপ্লিট করবে, তাহলে ধরো তুমি অনেকটা ধারণা পেয়ে যাবে ক্লাসে আগে থেকে দেখে। তারপরে আমি যখন লাইভে দেব, যেটুকু ডাউট আছে, যেই জায়গাগুলো বুঝতে পারছো না, সেটা যখন আবার তুমি এরকম লাইভ বুঝবে বা শুনবে, দেখবে অঙ্কের পুরো তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে, এরপরে আর দরকার হবে না। আর তোমরা যদি আগে কি করো, আগে যদি ক্লাস না দেখো, ডাইরেক্ট দেখা গেলো লাইভে আসলাম, তার মধ্যে কি কেউ দেখা গেলো এখন জয়েন করে, কেউ কোনো দিন মিস করে দেয়, ইচ্ছে মতো করি আর কি, সে কখনো পারবে না। একটা পরিষ্কার কথা বলছো, মানে যেদিন থেকে তুমি মনে করবে যে আমি আজকে থেকে শুরু করবো এই পরীক্ষার জন্য প্রিপারেশন, কোথাও অ্যাডমিশন নিলাম, সেদিন থেকেই তোমাকে ফুললি শুরু করতে হবে। আর তোমরা কি করো, আগে নোটিফিকেশন আসো, ওই যারা ভাবে নোটিফিকেশন আসলে শুরু করবো, তাদের হয় না ভাই, পরিষ্কার কথা, এত সহজ না। নোটিফিকেশন বেরোবে আর তারপরে তুমি ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে যাবে, তুমি পাস। তাহলে যেই ছেলে মেয়েগুলো বছরের শুরু থেকে নোটিফিকেশন বের হওয়ার 6 মাস আগে থেকে প্রিপারেশন নিচ্ছে, তারা কি দোষ করলো? তারা সাকসেস পাবে না, তুমি সাকসেস পাবে, এত সহজ সাকসেস। আর পশ্চিমবঙ্গে এখন জব পাওয়ার জন্য কতটা পরিশ্রম করতে হয়, সেটা যারা পায় একমাত্র তারা বোঝে, যারা পায় না তারা ভাবে যে সবকিছু বোধহয় হয়তো অন্যভাবে হয়। যারা আমরা পাই না তাদের এটাই ধারণা যে মনে হয় এইভাবে হয়। দেখবে তোমার এরকম অনেক বন্ধু বান্ধব রয়েছে, সে তোমার সাথে দিনের বেলা ঘুরে বেড়াবে, আড্ডা মারবে, সবকিছু করবে, রাতের বেলা সে ঠিক পড়ে নেবে, আর তুমি ভাববে ও সেও তো দেখি সারাদিন ঘুরে বেড়ায়, চলো আমিও এবার রাতে ঘুমিয়ে পড়ি। অথচ সে যখন পরীক্ষার শেষে জব পেয়ে যাবে, তখন ভাববে এ বাবা এ কি করে জব পেলে, তো সারাদিন ঘুরে বেড়াতো। আরে সারাদিন ঘুরে বেড়াতো, তুমি কি এটা বলেছো সারা রাত ঘুরে বেড়াতো? সে সারা রাত জেগে হয়তো পড়েছে, আর তুমি তখন ভাববে এ সারা নিশ্চয়ই টাকা দিয়ে চাকরি পেয়েছে। এটাই আমাদের ধারণা, আমরা নিজের অজুহাতকে ঢাকার জন্য ভাই অনেক কিছু বলে থাকি। আমার ব্যর্থতাকে ঢাকার জন্য আমি অন্যের দিকে আঙুলটা বেশি তুলি। আমি যখন নিজে পারি না, তখন আরেকজন, হ্যাঁ ও এইভাবে পেয়েছে, ও এই করেছে। আরে ওরটা বাদ দাও, ওর কথা ছাড়ো, ওর চিন্তা তোমার করতে হবে না, তার চিন্তা শেষ করবে, তোমার চিন্তা তুমি করো। তোমার যদি টার্গেট থাকে তোমাকে পাস করতে হবে, তো তোমাকে পড়তে হবে এবং শুরু থেকে পড়তে হবে। তুমি সারাদিন ঘুরে বেড়াবে, নোটিফিকেশন কবে আসবে, পরীক্ষা একটা শিফটে হবে না পরীক্ষা দুটো শিফটে হবে, আরে এটা নিয়ে তোমার এত মাথা ব্যথা থাকবে কেন? একটা নিলেও সবার জন্য তাই, দুটো নিলেও সবার জন্য তাই। আমি তো বলে দিয়েছি, যদি পরীক্ষা একটা হয় তাহলে সেখানে 4টে সাবজেক্ট থাকবে, ম্যাথ রিজনিং ইংলিশ জিকে। যদি পরীক্ষা দুটো হয় সেখানে প্রথমে প্রিলিতে আগে যেরকম ছিল সেরকম হবে। আরে ভাই অঙ্ক রিজনিং জিকে তো পড়তে হবে, তা সেটা না পড়ে আমরা যদি সারাদিন শুধু হ্যাঁ কবে বেরোবে, কি থাকবে সিলেবাস, এইসব নিয়ে পড়ে থাকি, ওগুলো জব পাওয়ার লক্ষণ তাদের নেই ভাই। আমার কথাগুলো শুনতে টক লাগে, খারাপ লাগে, অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তবটা তোমাকে মানতে হবে ভাই। আমি কি পয়েন্টগুলো ভাই বেশি ভুল বলে ফেলছি? কি মনে হয় তোমাদের? একদম ঠিক স্যার। তুমি প্রিপারেশন নিচ্ছ না, তোমার এখনো পড়া শুরু করনি, নোটিফিকেশন কবে আসবে, নোটিফিকেশন, আরে ভাই নোটিফিকেশন কালকে আসবে, তাতে তোমার কি লাভ, তোমার তো প্রিপারেশনই শুরু করনি। নাকি তোমাদের এরকম ব্যাপার স্যাপার, ও ঠিক আছে এখন ঘুরে ফিরে যাক, সোশ্যাল মিডিয়ায় ঘেটে ঘুটে টাইম পাস করবো, নোটিফিকেশন বেরোলে পড়া শুরু করবো। এত বিলিয়ন স্টুডেন্ট তুমি, নোটিফিকেশন বেরোলে তুমি শুরু করে তুমি চাকরি পেয়ে যাবে? আরে বাবা, তো যাক, তাদের হয়তো ব্যাপার স্যাপার আলাদা থাকতে পারে। তো আমার এই কথাগুলো বলার ভাই তোমাদের একটাই কারণ, যদি চাকরিটা পাও তুমি পাবে, আমার তো কিছু না। আমরা অনেকেই আছি, অনেক ভুল করি জীবনে, যে ভুলগুলো এখন আমরা কেউ বুঝি না, কিন্তু ভাই একটা সময় আসবে তোমরা প্রত্যেকে বুঝবে জীবনে যা যা ভুল করেছো, তখন কিন্তু কেঁদেও সেই ভুলগুলো আর রিকভার করতে পারবে না। চাকরির বয়স যদি একবার পার হয়ে যায় না, তখন বুঝবে যে কি ভুল করেছি, আফসোস তখন আর কোনো উপায় নেই। এখনো বয়স আছে, চেষ্টা করো এখন থেকে সিরিয়াসলি।
দেখো পরের কোশ্চেন, 7 Yes, আছে, sir. Yes, sir. 7 আছে, 7 থাকলে নিয়মে বলেছি ভাই পাওয়ারকে 4 দিয়ে ভাগ করবে, করে তুমি অবশিষ্ট নেবে। তা 7 থাকলে প্রথমে তুমি ওই 7টাকে বসিয়ে দাও, দিয়ে তুমি কি করবে, এই যে পাওয়ার রয়েছে একে 4 দিয়ে ভাগ করো। তাহলে 4 দিয়ে ভাগ করলে কি করে হবে অবশিষ্ট, 4 দুগুনি 8, 9 আছে, তাহলে 1 অবশিষ্ট থাকলো, 17 হলো, 4 4 16, তাহলে 1 অবশিষ্ট থাকলো। কেউ এটাও বলতে পারে 4 24 96, তাহলে 1 অবশিষ্ট। তো 7 টু দি পাওয়ার 1 দ্যাট মিনস 7, সো আমার আনসার 7। শেষ। পরেরটা কি হবে, 8 আছে, তো নিয়ম অনুযায়ী প্রথমে আমি 8 লিখে দেব। পাওয়ারকে ভাগ করতে হবে, যারা একটু ফাস্ট তারা কি করবে, ও 4 25 100, তাহলে 1 অবশিষ্ট, 8 টু দি পাওয়ার 1 দ্যাট মিন 8, সো দ্য আনসার উইল বি 8। এই তো কমপ্লিট। এবার এখানে একটা কথা আছে, আমরা বলেছি যদি মানে জানলাম এখন যে 2 3 7 8 থাকলে পাওয়ারকে 4 দিয়ে ভাগ করে অবশিষ্ট নিতে হয়। ভাই যদি ভাগ করে অবশিষ্ট না পাই তাহলে কি করব, এবার এটা হচ্ছে মেন পয়েন্ট। টান নেব। হুম, ঠিকই বলেছো, একটু কনফিডেন্সের সাথে বলো। যেমন ধরো, স্যার টান নেব। হ্যাঁ, আচ্ছা এটা না, এটা কি লিখলাম, ধরো কোথায় গেল একটু মুছি। ধরো আমি বললাম 2 টু দি পাওয়ার 40, এবার কি করে করব, আরে নিয়ম বলা হয়েছে 2 3 7 8 থাকলে ভাগ করে অবশিষ্ট নিতে হবে, সো আমরা তো প্রথমে ওই 2 লিখে ফেলবো, কারণ এই যে এখানে যেরকম 2 লিখেছি। এবার ওই পাওয়ারকে যখন আমি 4 দিয়ে ভাগ করব, 4 10 40, যা কোনো তো অবশিষ্ট নেই, টেনশনের কোনো কারণ নেই। যখনই কোনো রকম কোনো অবশিষ্ট পাবে না, তখন তুমি কি করবে, যেই সংখ্যা দ্বারা ভাগ করছো সেই সংখ্যাটি তুমি বসিয়ে দাও। তাহলে 2 টু দি পাওয়ার 4 দ্যাট মিন কত, 2 দুগুনি 4 4 এর 16, 16 এর 6, 2 হয়ে গেল। দেখো বাকিগুলো দেখিয়ে দিই। 3 এর ক্ষেত্রে ধরো আমি দিলাম 80, তাহলে উত্তর কি হবে, তোমাকে তো প্রথমে 3 লিখতেই হবে, পাওয়ারকে 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকছে না, যে সংখ্যা দিয়ে ভাগ করছো সেটাই তুমি বসিয়ে দাও। 3 টু দি পাওয়ার 4 কত, 3 3 9, 9 9 81, 8 হবে। বাকিগুলো একটু দেখি। ধরো আর কি 2 3 7, 7 ক্ষেত্রে আমি বললাম 120, তাহলে কত হবে, এই 7 জন্য 7, 4 দিয়ে যখন তুমি ভাগ করবে নো রিমাইন্ডার, সো 4 বসে যাবে, তাহলে 7 7 49, 9 9 81, 1 বসলো। 8 ক্ষেত্রে কি হবে, 8 ক্ষেত্রে ধরো আমি বললাম 40, তো এই 8 তো লিখতে হবে, 4 দিয়ে ভাগ করলে নো রিমাইন্ডার, সো ওই যেই সংখ্যা দ্বারা ভাগ করছো সেটা বসিয়ে দাও। তাহলে 8 8 64, 4 4 16 6, তাহলে এই। এবার তুমি একটা জিনিস এখানে দেখলে যে 2 3 7 8 ক্ষেত্রে যদি কোনো অবশিষ্ট না থাকে, ওই 4 পাওয়ারে বসে যায়। এখন এটা যখন জানো, কেন কষ্ট করে এরকম বসাবে তারপরে গুণ করবে, এতে তো সময় লাগে। তাহলে তুমি কিভাবে করবে, তুমি যেটা করবে, এখানে একটা শর্ট নোট তোমাকে দিয়ে দিই, এটা একটু মনে রাখতে হবে যে 2 এবং 8 ক্ষেত্রে অলওয়েজ 6 বসবে, আর 3 ও 7 ক্ষেত্রে অলওয়েজ 1 বসবে। কখন বসবে, যখন কোনো অবশিষ্ট পাবে না। 2 3 7 8 এর ক্ষেত্রে অবশিষ্ট না পেলে। ভাই এটা বুঝতে পেরেছো? আরেকবার রিপিট হ্যাঁ করেন স্যার স্যার। বুঝতে পেরেছি। আচ্ছা, এই যে আমরা এখানে ভাগ করলাম 40কে 4 দিয়ে, অবশিষ্ট নেই, তো এটাই লিখলাম যে 2 3 7 8 এদের ক্ষেত্রে যদি অবশিষ্ট না পাই, তাহলে আমরা 2 যদি কোথাও দেখি তাহলে ডাইরেক্ট 6 বসিয়ে দেবো, 8 যদি দেখি 6 বসাবো। এটা কি উড়ে এসছে না, এই দেখো 2 এর জন্য তুমি 6 পেয়েছো, এই যে 8, এই যে 8 এর জন্য তুমি 6 পেয়েছো গুণ করে, তো এটাই আমরা লিখে দিয়েছি 2 আর 8 এর ক্ষেত্রে অলওয়েজ 6 হবে। এই দেখো এখানে 3 এর জন্য তুমি 1 পেয়েছো, 7 এর জন্য 1 পেয়েছো, সো এই দেখো 3 আর 7 এর জন্য 1। তুমি এটুকু মনে করে রাখতে পারো, যদি মন না থাকে সো তোমাকে এইভাবে করতে হবে। তো এইটুকু যদি ঠিকঠাক ভাবে জানো, ইউনিট ডিজিট থেকে তুমি যেই পরীক্ষায় দাও না কেন, রাজ্যের গ্রুপ ডি থেকে সেন্ট্রালের সিজিএল, এর বাইরে কোনো নিয়ম নেই, যা আছে এইটুকু। এইটুকু একটু প্র্যাকটিস করো, নিয়মটা মনে রাখো। স্যার স্যার 2 নম্বর পয়েন্ট একটু আর যেটা নিয়মটা আছে আরেকবার একটু করাবেন 2 নম্বরটা। এই বলেছে, তা এখন 3 নম্বরে যাওয়ার পরে 2 নম্বর বলো। না না মানে বিজোড় আর জোড় যেটা আচ্ছা উপরে কি বলে দিচ্ছি, ডিজিট বলে দিচ্ছি, দাঁড়াও 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 দাঁড়াও।
এই যে ধরো এই যে 4 এর ক্ষেত্রে এই যে পাওয়ারে আমি লিখে দিলাম 200, তাহলে এটা জোড় না বিজোড়? জোড় না বিজোড় বলো? জোর জোড়। তাহলে এই যে বলে দিয়েছি জোড় হলে Sir, even. 6 হবে, জোড় হলে 6 হবে, এই তো 6। ধরো 9 এর ক্ষেত্রে আমি লিখলাম 199। ভাই এটা জোড় না বিজোড়? বিজোর তাহলে কত হবে? 9 এর ক্ষেত্রে বিজোড় হলে 9 হবে, এই তো শেষ। তাহলে এই যে নিয়ম বললাম, এই নিয়ম যদি তুমি বুঝে যাও, জেনে যাও, দেখবে এই টপিক কোনো ব্যাপারই না। এবার এখানে তোমরা ভাববে যে স্যার এটা হয়তো কোনো ব্যাপার না, বাকিগুলো তো ব্যাপার হয়ে যাবে স্যার। আরে স্যার যখন তুমি বাকি চ্যাপ্টার টপিকগুলো এইভাবে শিখবে বা আমি শেখাবো, দেখবে সব এইভাবে হয়ে যাচ্ছে। কিন্তু সমস্যাটা কোথায়? আমরা ধৈর্য ধরে শেষ অব্দি ক্লাস দেখি না, আমরা এরপরে হয়তো আর সময় দেব না। আমরা এখানে আজকে একটু দেখবো, যারা অনেকে আছে যারা ফ্রিতে, আমরা সব কিছু চাই ফ্রিতে। ভাই একটা জিনিস মনে রাখবে, চাকরি পাওয়ার পর তুমিও ফ্রিতে সার্ভিস করবে না। তোমাকে যদি বলা হয় চাকরি পাওয়ার পর তুমি আবার ফ্রি সার্ভিস করবো, তুমি বলবে আমার চলবে কি করে? ঠিক একই জিনিসটা আমার ক্ষেত্র। আজকে এই যে রাত এখন 9টা বাজে, 9টার সময় ক্লাস শুরু করেছি, তোমাদেরকে যেটুকু পারি চেষ্টা করছি শেখানোর, বোঝানোর। এখন তোমরা যদি সবাই বলো হ্যাঁ স্যার রোজ এইভাবে ফ্রি দিন, আরে ভাই আমারটা চলবে কি করে? তো ফ্রিতে আমরা কখনোই কোনো জিনিস পাই না, যেটুকু পাই ওইগুলো এভেলেবেল, ওগুলো হয়তো কোনো কাজে লাগে না। তো যাই হোক, এবার এই যে নিয়মগুলো আমরা যেটা জানলাম না, এই নিয়মের উপর বেস করে কিছু প্র্যাকটিস আমরা করব। আশা করি তোমরা করতে পারবে, আমি জাস্ট একটু ধরিয়ে দিচ্ছি, দাঁড়াও। তবে প্রত্যেককে বলবো ভাই, বাড়িতে কিন্তু নিজেরা এবার এগুলো সলভ করবে। আশা করি প্রত্যেকে পারবে। তোমাদের গ্রুপ রয়েছে ব্যাসে, তোমরা সেই গ্রুপে দেবে। তোমরা এবার স্ক্রিনশট তোলো। এটা কিন্তু 3, দেখো এইভাবে যখন আছে এটা পাওয়ার, এটা হচ্ছে 3⁴, ওকে? তোমরাই করবে, আমি করবো না, দেখবে নিজেরাই সব পারবে। এটা কি 73⁹, আমি একটু লিখে দিই। আচ্ছা চলো এই 2 নম্বরটা এখন করো তো, অ্যাটলিস্ট একটা কোশ্চেন করো, দেখি পারো কিনা। যত আছে প্রত্যেকটা কোশ্চেন পারবে আশা করি। ও সরি সরি, করো। এর বাইরে কোনো রুলস নেই ভাই, করো। এটা কত আসবে বলো? স্যার 4 হবে। স্যার 4। আচ্ছা, সবাই কি 4 বলছো? চলো আমি একটু দেখে নিই। 3 থাকলে পাওয়ারকে 4 দিয়ে ভাগ করে অবশিষ্ট নিতে হয়। তো 3 4 দিয়ে ভাগ করলে 4×4 = 96, 2 হলো, তাহলে 3×3 = 9। ওকে, 9-এর ক্ষেত্রে পাওয়ারটা দেখতে হয় জোড় না বিজোড়, এটা হচ্ছে বিজোড়। সো 9-এর ক্ষেত্রে পাওয়ার বিজোড় হলে আমাকে 9 লিখতে হয়, আর 6-এর ক্ষেত্রে তো 6 হয়। আচ্ছা, তাহলে এবার যোগ করব। 9 আর 6 15, 15 আর 9 হচ্ছে 24, তো 24-এর ভাই 4 হয়। এই যে ঠিকই করেছো তোমরা প্রত্যেকে, শেষ উত্তর। তাহলে সিস্টেম বুঝতে পেরেছো কিভাবে করতে হয়? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার ওকে ফাইন। এবার বাকি যেগুলো আছে, যাকে স্ক্রিনশট তোলার দরকার পড়বে না। কেন দরকার পড়বে না হয়তো বলে দিলাম। তোমরা নাম্বার সিস্টেমে যাবে, সেখানে গিয়ে যখন নোটসে ক্লিক করবে, তোমরা কিন্তু এই যে ফুল আগের দিন যেটা দেখেছি ফুল মেটেরিয়াল কিন্তু আপলোড করে দিয়েছি, সেখান থেকে তোমরা প্রত্যেকে সলভ করার চেষ্টা করো নিজে নিজে। এই যে নিয়ম বলে দিয়েছি, এবার নিজে চেষ্টা করো। তুমি বলবে স্যার যদি পড়তে না পারি, টেনশন কি করছো? অলরেডি তো ভিডিও আপলোড করে দিয়েছি, সেখানেও তুমি পেয়ে যাবে, আর না হলে গ্রুপ আছে, আমি আছি। কিন্তু চেষ্টাটা নিজে করো। নিয়ম যদি কেউ বুঝতে পারে অনেস্টলি, তার কিন্তু কোনো সমস্যা হবে না আশা করি। আচ্ছা, দেখে নিচ্ছি আমরা আরো একটু কিছু টপিক একটু জেনে নিই। আমরা এটা তো শিখে গেলাম ইউনিট ডিজিট কিভাবে বের করতে হয়, এগুলো সব মেটেরিয়ালে রয়েছে, যাকে এখানে আর দেখাচ্ছি না। যদি কোনো কিছু ডাউট থাকে নেক্সট ক্লাসে আমাকে বলবে, আমি সেগুলো দেখিয়ে দেবো। হ্যাঁ, এবার ভাই আমরা কিন্তু মারাত্মক একটা জিনিস শিখবো আজকের এই ক্লাসে। কি সেটা? ডিজিট সাম। ইউনিট ডিজিট শেখার পরে এবার আমরা শিখবো ডিজিট সাম। এই ডিজিট সাম হচ্ছে মারাত্মক একটা কনসেপ্ট, যারা বুঝতে পারবে, শিখে যেতে পারবে, তারা কিন্তু অঙ্ক মানে দেখে দেখে উত্তর বলবে। আর যারা শিখতে পারবে না তারা কিন্তু সমস্যায় পড়ে যাবে। কেন? বাকিদের থেকে পিছিয়ে যাবে, এটাই। তো এখানে যে কোশ্চেন আছে, আমরা আগে কোশ্চেন সলভ করবো না, এই ডিজিট সাম বিষয়টা আজকে ভালো করে শিখিয়ে দিই, শিখে রাখো ডিজিট সাম। এ জানো তোমরা আমার ক্লাস দেখেছো তারা বাদ দিয়ে, বাকিরা কি কেউ কিছু জানো ডিজিট সাম?
ও ভাই একটু রেসপন্স করো। না স্যার। না স্যার। আচ্ছা, ওকে, দুজনে রেসপন্স পেয়েছি, বাকিরা একটু বলো, অনেকেই তো ক্লাস করছো। না স্যার। স্যার না, ডিজিট সামটা দেখা হয়নি। আচ্ছা দেখ, দেখা হয়নি, ওকে ফাইন, ঠিক আছে। দেখো, ডিজিট বলতে কি অঙ্ক, সাম বলতে কি যোগফল। সো আমি বলতে পারি অঙ্ক দ্বয়ের যোগফল। যেমন আমি একটা সংখ্যা লিখলাম 235, যে 3 অঙ্কের একটি সংখ্যা আমি এখানে লিখেছি। যদি এর ডিজিট সাম করি কত হবে, কিভাবে করতে হয় ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি। 235, তাহলে 5 এই আসতে 5 আর 3 আর 2 10। 10। আমরা আগের দিনই বলেছিলাম ডিজিট সাম অলওয়েজ বি সিঙ্গেল ডিজিট। সিঙ্গেল ডিজিট, সিঙ্গেল ডিজিট মিন তুমি তো জানো ডিজিট তো 0 থেকে 9 অবধি হয়, তাহলে এই ডিজিট সামটাও কিন্তু সিঙ্গেল ডিজিট। তাহলে এই 2 ডিজিট রাখা চলবে না, 2 ডিজিট যদি চলে আসে তুমি তাকে আবার যোগ করতে হবে। সো এবার তোমার আনসারটা চলে এসে 1। তাহলে এদের ডিজিট সাম করে আমরা কত পেয়েছি, 1। ক্লিয়ার? এই যে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, যেমন আমি বললাম হ্যাঁ স্যার। 2937, দেখি সব থেকে ফার্স্ট কে উত্তর বলতে পারে এর ডিজিট সাম কত হবে ফার্স্ট? 3 স্যার, 3। ওই গাধা কে একটা বলছে 21, 21 হয় নাকি? স্যার 3 হবে। 3 হবে। 3 হবে। এবার এখানেও একটু মিউট করে, এবার হ্যাঁ 3। তোমরা এবার একটু মিউট করো প্লিজ। তোমরা অনেকেই টাইম নিয়েছো, কেন টাইম নিয়েছো জানো? বলে দিচ্ছি। তোমরা কি করেছো, সব যোগ করেছো, যে 2 আর 9 9। গুলো কেটে দেবো স্যার, 9 কাটা যাবে, 7 2 9 কাটা যাবে, বাকি থাকলো 3। আরে তুমি তো জানো, কে বলছো বলো তো, মানুষ নাকি? মনোজ স্যার। ওরে মনোজ বেটা, তুমি ক্লাসে আছো, বলবে না? আরে যারা জানে না তাদের জন্য, তুমি তো এটা জানো বলে কেটে দিচ্ছ। আমরা কি করব, সব কষ্ট করে এইভাবে যোগ করব। 9 আর 2 11, 11 আর 3 কত 14, 14 আর 7 কত 18, 19 কুড়ি 21, তখন সে লিখবে 21। ও আবার তো যোগ করতে হবে, 2 আর 1 3। তোমরা এইভাবে কষ্ট করবে, কিন্তু যারা ইতিমধ্যে জেনে গেছে তারা এইভাবে করবে না। তারা কি করবে জানো তো, তারা বলবে ও আচ্ছা 2 আর 7 9, 9 বাদ এই যে শুধুমাত্র 3 লিখে দেবে। তাহলে তুমি দেখো কে ফার্স্ট করলো। তাহলে এখানেও আবার ফার্স্ট করার কিছু প্রসেস। এবার তোমরা কি বুঝতে পেরেছো যে কেটে কুটে কি করে আবার 3 বললাম, এটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কি বুঝেছো বলো তো? স্যার মানে হচ্ছে আমি 7 আর 2 ওটা 9 হয়ে গেছে, এবার ওই 9টাকে কেটে দিয়েছি, 2 7 9 কেটে দিয়ে লাস্টে যে 3টা থাকলো সেই 3টা উত্তর। গুড। এবার আমার এখানে একটা ছোট কোশ্চেন আছে, কেন আমি 9 কেন কেটে দেবো ভাই, বলো আমাকে, 9টা কেন কেটে দিলাম? কারণ স্যার 7 আর যোগ 2 করলে 9 হচ্ছে। হ্যাঁ হচ্ছে, সেটা আমিও জানি, বাট 9টাকে কেটে দেবো কেন, আমার কথা হচ্ছে সেটা, কেন কেটে দেবো? স্যার ডিজিট সাম 0 থেকে 9 পর্যন্ত যে 9টা সংখ্যা আছে, 10টা সংখ্যা, তো 9 হলে মানে যোগফল 1 বা 8 9 যোগফল হলে 9 কেটে দিতে হবে। আচ্ছা, এই বিশ্বজিৎ ভাই তুমি কি ব্যাচের স্টুডেন্ট নাকি? না স্যার, আমি এর আগে আপনার ক্লাস করেছি। ও তাই বলো, আচ্ছা যাক। হ্যাঁ হয়তো যারা এর আগেও আমার ক্লাস দেখেছো বা করেছো তারা জানো বিষয়টা। তো খুব রেয়ার হয়তো পাওয়া যায় ফুল কনসেপ্টের, ইউটিউবে কিন্তু ফুল কনসেপ্ট হয়তো পাবে না। দেখো ভাই বিষয়টা হচ্ছে, এই যে 9 আমরা কেটে দিচ্ছি না, এটা ইচ্ছে মতো কাটা যায় না, এর কিন্তু কিছু নিয়ম স্যার আছে। বলবো? আমি বলে দিই ভাই। তো এই 9 কাটার যে নিয়ম দেখো, আমি চাইলেই কাটতে পারি না। এই 9 কাটার নিয়মটা বা কেন কাটছি, ধরো আমি 1 তার সাথে যদি 8 যোগ করি কত হবে, 9 হবে, তাই তো? একটু উল্টো করলাম আমি, ধরো 9-এর সাথে যদি আমি কোনো সংখ্যা যোগ করি তাহলে কত হবে, 10 হবে। ডিজিট সাম করে কত হয় ভাই, 1 হয়। এটা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 9-এর সাথে 2 যোগ করলে 11 হয়, তো ডিজিট সাম করে 2 হয়। আচ্ছা, 9-এর সাথে 3 যোগ করলে 9 আর 3 12 হয়, ডিজিট সাম করলে 3 হয়। আচ্ছা, 9-এর সাথে 4 যোগ করলে 9 আর 4
13 হয়, ডিজিট সাম করলে 4 হয়। আচ্ছা, 9-এর সাথে 5 যোগ করলে 14 হয়, ডিজিট সাম করে 5 হয়। আর করবো না। এবার এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করো, এই যে যখন 9-এর সাথে কোনো সংখ্যা 1 করেছে, তার মানে এই নয়, 9-এর সাথে যখনই কোনো সংখ্যা তুমি যোগ করছো, আলটিমেটলি ওই যে যেই সংখ্যা যোগ করছো দেখো সেটাই উত্তর হয়ে যাচ্ছে, তাই না? দেখো, যেটা যোগ করছো সেটাই তো উত্তর হয়ে যাচ্ছে, কি ভাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে 9-এর সাথে যদি কোনো সংখ্যা যোগ করলে সেই সংখ্যাটাই হয় উত্তর, তাহলে আমার এই 9-এর কি ভ্যালু আছে? 9 হলে আমি কেটে দিই, এর তো কোনো ভ্যালুই নেই এর সাথে। এই 9 দিয়ে কোনো সংখ্যাকে যোগ করা না করা তো সমান, তাহলে আমি এটাকে কেটে দিই। কি দিতে পারি তো? হ্যাঁ স্যার। ঠিক এই কারণেই আমি এখানে কাটলাম, যে এরকম লিখলাম 2 9 3 7। তো এই কারণে আমি দেখলাম যে 9 হলে এটা কেটে দিতে পারি, কারণ 9-এর সাথে যাই যোগ করবো আলটিমেটলি ওই বাকি যোগফলটাই হবে উত্তর, 9-এর কোনো ভ্যালু নেই। তো আমি শর্টে করার জন্য দেখলাম এই যে 7 আর এই যে 2 9 এটাও কেটে দিই, কারণ 9-এর সাথে যাই যোগ করি আলটিমেটলি তার তো ভ্যালু নেই। তো এই 3 পড়ে আছে, এই কারণে আমি ডাইরেক্ট 3 লিখলাম। এবার কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার তাহলে এখানে আমরা শুধু এটাকেই কাটতে পারবো তাই তো? হ্যাঁ, 9টাকে কাটতে পারবো, কারণ এটা দেখিয়ে দিলাম 9-এর সাথে যেই সংখ্যাই তুমি যোগ করো না কেন তোমার কিন্তু যোগফল ওই সংখ্যাই হবে। হুম। আচ্ছা, তো এই প্রসঙ্গে আরেকটা বিষয় একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে কি সাম, ডিজিট সামের ক্ষেত্রে যখন প্লাসের কনসেপ্ট, যে 9-এর সাথে যখন আমরা কোনো সংখ্যা যোগ করব আসলে কি হয়। এবার আমরা আরেকটা কনসেপ্ট শিখব, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, অর্থাৎ গুণ করলে কি হবে। যেমন আমি 9-এর সাথে যদি 1 গুণ করি তাহলে 9 হবে। 9-এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে কিন্তু 9 দুগুণী 18 অর্থাৎ 9 হবে। 9-এর সাথে যদি আমি 3 গুণ করি 3 নং 27 অর্থাৎ 9 হবে। ভাই বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এখান থেকে কি আমরা এটা বলতে পারি, একটা জিনিস দেখো কমন, যে 9-এর সাথে তুমি যাই গুণ করছো আলটিমেটলি তোমার গুণফল কিন্তু ওই 9 হচ্ছে, দেখো যাই গুণ করো না কেন, কি ভাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো এইটুকু? হ্যাঁ স্যার। এবার এবার তোমাদেরকে একটা অঙ্ক দেই, ধরো আমি আজকে তোমাকে এটা বললাম, দেখবে পরীক্ষায় যখন অঙ্ক আসে সব তো অপশন থাকে, 999 ইন্টু বলে দিল 578, বলো তো এটা গুণ করলে কত হবে? 9 হবে স্যার। 9 হবে। বাকিদের কি কোনো ডাউট যে কেন স্যার 9 হবে, বা আপনার তো কিছুই করলাম না, কি করে ও বলে দিল 9 হবে? ও ভাই, কারো কোনো ডাউট আছে নাকি? স্যার একটু বলে দিন স্যার। স্যার 9-এর সঙ্গে যাই গুণ করি না কেন সেটা রেজাল্ট আমরা 9ই পাচ্ছি স্যার, সেই জন্য একদম ঠিকই বলেছো ভাই, যে বুঝতে পারো এবার ক্লিয়ার হয়েছে। 9-এর সাথে বা 9-এর হ্যাঁ স্যার। সিরিজের সাথে যাই গুণ করো না কেন তুমি, গুণফল কিন্তু 9 আসবে। তাহলে এই কনসেপ্টটা কিন্তু দেখবে অনেক জায়গায় আমাদের কাজে লাগবে। দেখবে বিশেষ করে আমরা যখন পার্সেন্টেজের অঙ্ক করি, বিশেষ করে জনসংখ্যা পূর্বে এত ছিল, 10% বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে যে প্রতি ইন্টারেস্ট যদি 10% হয় 3 বছরে চক্রবৃদ্ধি সুদ কত, এই ডিজিট সাম দিয়ে করা যায়। সেখানে 10% লস মানে কিন্তু 90/100। আরে ভাই, 9 দিয়ে যাকেই তুমি গুণ করবে তোমার ডিজিট সামটা কিন্তু 9 আসবে। তো অনেক কাজে লাগে, শুধু কি বলতো অ্যাপ্লাই করাটা একটু জানতে হবে। অনেক বড় বড় ক্যালকুলেশন থাকে যেগুলো হয়তো তোমরা ম্যানুয়ালি করো, কিন্তু ম্যানুয়ালি করার কোনো দরকার হয় না, কিছু কনসেপ্ট জানলেই হয়ে যায়। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস শিখলাম, যে 9-এর ক্ষেত্রে আমরা গুণের যে কনসেপ্ট, যোগের কনসেপ্ট শিখলাম, গুণের কনসেপ্ট শিখলাম। তো এই দুটো কনসেপ্ট, আরো কিছু বিষয় একটু দিয়ে দিই, তাহলে অনেকটা অঙ্ক আমরা করতে পারবো। একটা ক্লাসে হবে না, দুটো ক্লাস আমাদের লাগবে। দেখো ভাই, যখন আমরা ডিজিট সাম করব, যখন আমরা ডিজিট সাম করব, ডিজিট সামের ক্ষেত্রে মনে রাখবে পার্সেন্টেজ এবং দশমিক, ঠিক আছে? এই যে লিখে দিই দশমিক,
এটা পার্সেন্টেজ, ঠিক আছে? পার্সেন্টেজ এবং দশমিক এর কোনো ভ্যালু নেই, কেমন? দু একটা এক্সাম্পল দেই। ধরো আমি তোমাকে বললাম 65%, আমি ডাইরেক্ট এরকম করে দেবো, 6 আর 5 11, 11 ডিজিট সাম করে 2, আবার ডিজিট সাম করে 2, বুঝেছো? স্যার হ্যাঁ স্যার। তোমরা বলো স্যার এটা কি করে হলো, পার্সেন্টেজকে আপনি বাদ দিয়ে দিলেন? দেখো ভাই কেন বাদ দিলাম, আমি তো চাইলেই কিছু করতে পারি না। এই পার্সেন্টেজটাকে আমি তুলে নিচে লিখতে পারি 100। এবার কি করব, উপরে 6 আর 5 11 এর ডিজিট সাম করে 2 হয়, এই 100 এর ডিজিট সাম করলে কত হবে ভাই? 1 হবে। তো নিচের 1 এর কোনো ভ্যালু নেই। এখানেও কিন্তু আরেকটা কনসেপ্ট আমরা আবার পেতে চলেছি, দেখো 2। এই তাহলে আর কি দেখাতে হবে এই পার্সেন্টেজের বিষয়টা? না স্যার। স্যার এবার এখানে আরেকটা বিষয় কি দেখলাম, যে যদি কখনো কোনো ফ্র্যাকশন আসে বা ফ্র্যাকশন দেখতে পাও এবং সেই ফ্র্যাকশনের হর, ওই ফ্র্যাকশনের হরকে যদি কোনো রকমে তুমি ভ্যানিশ করে দিতে পারো, তাহলে কিন্তু ক্যালকুলেশন ভাই নিমেষের মধ্যে হয়ে যাবে। কিরকম দেখাবো একটু বাদে। তার মানে কি বললাম, যখনই কোনো ফ্র্যাকশন দেখবে অঙ্ক করতে গিয়ে, বিশেষ করে ডিজিট সাম করতে গিয়ে, সেই হরকে যদি তুমি ভ্যানিশ করতে পারো, মানে তাড়িয়ে দিতে পারো, কোনো কিছু না করে বাদ দিতে পারো, কোনো কিছু না করে, তাহলে কিন্তু অঙ্ক আরো ফাস্ট হয়ে যাবে। কিরকম দেখো, তার আগে পার্সেন্টেজটা তো আমি বুঝিয়ে দিলাম, এবার দশমিকটা তো একটু দেখাতে হবে, দশমিকটা একটু দেখিয়ে দিই। দেখো ধরো আমি বললাম 5.4। আচ্ছা এবার আমি কি করলাম, এখানে ডিজিট সাম করতে গিয়ে ডাইরেক্ট লিখে দিলাম 3। কি করে? এই যে 5 আর 4 কেটে দিলাম। তোমরা বলো স্যার ওই যে একটা দশমিক আছে আপনি কি দেখতে পাননি নাকি? না না, আমি দেখেছি ঠিকই। ব্যাপারটা হচ্ছে এরকম যে 35, ধরো এই তো তোমরা ভাবছো ওই যে স্যার দশমিক, হ্যাঁ ভাই ওই দশমিক তুলে দেই আমি, তো দশমিক তুললে তো নিচে 10 দিতে হয়। এবার ভাই তুমি ডিজিট সাম করো, এর ডিজিট সাম করলে তো ভাই 3ই হবে, কারণ তোমরা তো এই দুটোকে কেটে দেবে। আর এই 10 এর ডিজিট সাম করলে তো ভাই 1 হয়, আর তোমরা জানো হর যদি 1 হয় তার কিন্তু কোনো ভ্যালু নেই। সো দেখো তুমি এত কিছু করে 3 পেলে, আর আমি না করেও কিন্তু 3 পেলাম। তাহলে আমার এই একটা পয়েন্ট আমরা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পেয়েছি, যে ডিজিট সামের ক্ষেত্রে পার্সেন্টেজ আর দশমিক কোনো ভ্যালু নেই। এটা কি সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার বাকি যে রুলসগুলো আজকে নয়, আমরা এই যে এখন যেটুকু বললাম এর উপর বেস করে কিছু কোশ্চেন আগে সলভ করব, তারপরে ওই যে নিচের হরকে কি করে তাড়াতে হয় সেই তাড়ানোটা আমরা শেখার চেষ্টা করব। কোথায় দেখি আমাদের প্রথম অঙ্ক কই আছে, চেঞ্জ হচ্ছে নাকি, দাঁড়াও। এই ডিজিট সাম যতটা বলেছি, আচ্ছা কোশ্চেন চলে এসেছে। প্রত্যেককে একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো, বোঝার চেষ্টা করো, যদি কোথাও প্রবলেম হয় আমাকে বলবে। দেখো ভাই, এই যে কোশ্চেনটি রয়েছে, আমরা দশমিকের তো কোনো ভ্যালু নেই, সো আমরা দশমিক নিয়ে কোনো টেনশন করব না। আমরা এই কাটাকাটির চেষ্টা করব। 5 আর 4 9 বাদ, এই 3 আর 8 8 আর 3 11, 11 এর ডিজিট সাম করলে তো 2 হয় ভাই, 2 মনে রাখো 2। আচ্ছা বা লিখো, ফার্স্ট টাইম যেহেতু তুমি 2 লিখবে। আচ্ছা দেখো এই 5 আর 4 9, এই 3 আর 8 11, 11 মানে কত ভাই? 2। আচ্ছা চলো, এই 5 আর 4 9, 8 আর 3 কত? 11 মিন্স 2। আচ্ছা পরেরটা 9 তো হলে কেটে দেবে। আচ্ছা তুমি দেখো 8 আর 2 10, 10 আর 3 13, 13 এর ডিজিট সাম করে ভাই 4 হয়। তাহলে দেখো এখানে কত এসছে, এই যে 6, 6 এর থেকে 4 বাদ দিলে 2। তুমি দেখো কোথায় 2 আছে, তুমি কি করবে, এই দেখো 8 আর 1 9, তাই তো 4 আর 2 6 আর 3 9, দেখো প্রথম অপশানে 8 আছে, তাহলে উত্তর হবে না। আচ্ছা দেখো 5 আর 3 8 1 9, আচ্ছা কেটে গেছে। 8 8 16 আর 4 20, 20 মানে 2। আমার দরকার কত? 2। আমি পেলাম কত? অপশান বি তে 2। আমার উত্তর এসে গেছে।
যদি তোমরা চাও পরেরগুলো একটু চেক করতেই পারো। স্যার একটা কোশ্চেন আছে হ্যাঁ, স্যার, বলছি এই যে দুইটা আপনি এখানে সাম করে স্যার 2 এলো, হুম, আর স্যার এখানে অপশন থেকে যেটা 2 আসছে, স্যার যদি এরকম হয় আরো কোনো অপশন যেটা সি বা ডি আছে এর মধ্যে যদি স্যার বাই চান্স 2 চলে আসে, সেই ক্ষেত্রে স্যার কি করবো? বাই চান্স না, আসবে, নেগেটিভ আমরা ভাববো না, আসবে, আসলেও তার উপায় আছে। কারণ একটা জিনিস প্রথমে মনে রাখবো, প্রথম, এটা তো আমাদের ফ্রি কোনো ক্লাস নয়, তাই তো? তাহলে আজকে ফ্রি, আচ্ছা। হ্যাঁ ফ্রি ক্লাস হলে আমরা যা কিছু একটা দেখিয়ে দিয়ে চলে যেতাম, কিন্তু এটা তো তোমাদের ব্যাচের ক্লাস। তাহলে ব্যাচের ক্লাসে যখন কিছু একটা জিনিস শেখানো হচ্ছে, সেটা তো আমাকে কমপ্লিট করতে হবে, তোমাদের সমস্যাগুলো সমাধান করতে হবে। তাহলে নিশ্চয়ই কিছু না কিছু উপায় আছে, অতএব টেনশনের কোনো কারণ নেই। একটা কেন, যদি 4টে অপশনও ডিজিট সাম সেম চলে আসে, তাহলেও তুমি করতে পারবে। এটার জন্যই তো তুমি এখানে যুক্ত হয়েছো। তো এটুকু ভরসা রাখো, এক এক করে আমরা স্টেপ বাই স্টেপ টোটালটাই শিখবো। কারণ যেমন দেখো, এখনো ফ্র্যাকশনের কেসটা আমি তোমাকে দেখাইনি, দেখাবো। আগে নর্মাল কিছু জিনিস শেখো, দেখো। তুমি চাইলে এবার বাকি অপশনগুলো, হ্যাঁ বাকি অপশনগুলো তো দেখবে, দেখবে আর আসবে না। সো তোমার উত্তর পেয়ে গেছো, ওকে ফাইন, আমরা 1 নম্বরের উত্তর করেছি। বাকিরা কি সব ক্লিয়ার, বুঝতে পেরেছো যা বললাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে, চলো দেখি পরের কোশ্চেন কি আছে। পরের কোশ্চেন দেখো, আস্তে আস্তে কিন্তু কোশ্চেনের ধরন চেঞ্জ হবে, লেভেল চেঞ্জ হবে, কিন্তু আমাদের প্রসেস একই থাকবে। আমরা এই কোশ্চেন সলভ করব। এখানে দেখো, এই যে এত বড় একটা সংখ্যা, এখানে ইকুয়াল টু রয়েছে, দেন কিছু একটা মার্ক। ইকুয়াল থাকার মানে কি বলতো? ইকুয়াল থাকার মানে এই যে লেফট সাইড আর রাইট সাইড দুটো সমান হতে হবে। ইকুয়াল থাকার মানে তো তাই নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা কি করে করব, চলো আমরা এক এক করে আগে ক্যালকুলেশন করে দেখি। আচ্ছা দেখো, কাটাকাটি যাবে নাকি? 5 আর 3 8, আর 1 9, বাদ দিয়ে দিলাম। আচ্ছা, 5 আর 3 8, 8 আর 1 9। আচ্ছা ভাই, এটা তো যোগ করতে হবে, তাহলে আমি এই 7 আর এই 2 9 কি কাটতে পারি তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো, এই যে আরো কাটা যাবে, এই 6 আর এই 3 এর 9, তাহলে এখানে থাকলো কত ভাই? 8 থাকলো, 8। মাইনাস, এই দেখো 8 আর 2 10, 10 আর 10 20, তাহলে 20 এর ডিজিট সাম করে তুমি পেলে 2। তাহলে ভাই তোমার লেফট সাইডে কত হলো, তুমি বলো, নিজে বলো, লেফট সাইডে কত পেয়েছো? 6। 6। তাহলে এই দেখো লেফট সাইডে 6 ইকুয়াল টু 3 ইন্টু জিজ্ঞাসা চিহ্ন। তাহলে তুমি তো জানো ইকুয়াল থাকার মানে হচ্ছে লেফট সাইড রাইট সাইড ইকুয়াল হবে। তাহলে লেফট সাইড 6 আছে, রাইট সাইড তোমাকে 6 করতে হবে। 6 করতে গেলে ওই যে স্টার রয়েছে, স্টারের ভ্যালু কত হবে তুমি বলো? কত দিলে 6 হবে? আগে এটা বলো। 2 দিলে তো? 2। এই 2 নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা বলো? না না স্যার। স্যার। না স্যার। যদি তাই হয়, এবার তুমি অপশনে খোঁজো কোথায় 2 আছে। 9 হলে তো কাটা, 6 আর 5 11, 11 মানে 2। অপশনে স্যার। কিন্তু বাকিগুলো একটু চেক করবে যে আছে কিনা। এখন থাকবে না, কিন্তু তুমি চেক করবে। তাহলে আমরা অপশন এ কে উত্তর করে দিলাম। এবার দেখো, মজার বিষয়টা হচ্ছে 3 নম্বর কোশ্চেনে। মজার কোথায় বললাম যে এখানে আমরা যখন ডিজিট সাম করব, প্রথমে ভাগ, তো কি করব, 2 আর 2 4 5 6। সো আমি উপরে লিখে দেব 6, ডিভাইডেড ভাগ আছে, সো আমি ভাগকে বাই করলাম, 4 আর 3 এ 7, আর 1 এ 8 লিখে দিলাম। এই প্লাসের প্লাস আমরা লিখে দিলাম। আরে ভাই, পার্সেন্টেজের তো কোনো ভ্যালুই নেই। এই অফ মানে তো তোমরা জানো আসলে এর আসল ফাংশনটা হয় গুণ। তো চলো এইটুকু আমরা করি, এইটুকু কাজ করি। কি করে হয় দেখো, 6 আর 2 এ কত? 6 আর 2 এ হচ্ছে 8। এগুলো লেখার দরকার পড়বে না, কিন্তু এখন লিখছি কেন, তোমার বোঝার জন্য। দেখো, এই যে 7 আর 1 এ 8, 8 আর 4 এ 12, 12 এর ডিজিট সাম করলে হয় 3। তাহলে 8 ইন্টু 3, ভাই 3 8 এ কত হয়? 3 8 এ 24 হয়। তাহলে 24 এর ডিজিট সাম করে কত হয় ভাই? 6 হয়। এই অবধি কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে তুমি দেখো কত বড় একটা ক্যালকুলেশন আমরা কতটুকু করে দিলাম। এই অবধি ক্লিয়ার? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। এবারই হচ্ছে বড় কোশ্চেন, যে স্যার এবার আপনি কি করবেন ডিজিট সামের ক্ষেত্রে? এখানে কি বাংলা? স্যার ওই 4 7 1 একবার বলুন। এটা যোগ করো, যোগ করলে কত হয়?
12। 12, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে 12 মানে 3, 3 8 24, 24 মানে 6। এবার এটা কিন্তু এখন ডিজিট সাম চলছে, তুমি কিন্তু এখানে বাংলা লসাগু করতে পারবে না। মনে আছে আমি একটা পয়েন্ট বলেছিলাম যে ডিজিট সাম করার ক্ষেত্রে হরকে যদি কোনো রকম ভাবে তুমি তাড়িয়ে দিতে পারো তাহলে কিন্তু গল্প শেষ। মনে আছে এই কথাটা বলেছিলাম? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার মনে আছে। আচ্ছা, এবার তুমি দেখো এই 8কে আমি তাড়াবো। আচ্ছা ভাই, এই 8-এর সাথে যদি আমি 8 গুণ করি, তোমরা তো এটা জানো নিচে গুণ করলে উপরের ভদ্রলোক একা আছে, সে রাগ করবে, উপরেও গুণ করতে হয় ভাই, এটা তো ঠিক? হ্যাঁ স্যার স্যার। আচ্ছা, এবার তুমি বলো তো নিচে কত হলো? 8 8-এ কত হলো? 64 64 ডিজিট সাম করে কত হলো? 1 স্যার। তার নিচের 1 একের, স্যার হ্যাঁ নিচের একের কি তাহলে কোনো ভ্যালু থাকলো? না না স্যার। তাহলে আমরা এটাকে টোটালি আউট করে দিতে পারি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এটা তো আমি ম্যানুয়ালি করলাম, বোঝানোর জন্য লিখলাম, এরপরে তো তার লিখবো না। যখনই 8 দেখবো আমি শুধুমাত্র উপরে 8 গুণ করবো, নিচে তো আর কিছু করবো না, নিচেরটাকে কেটে দেবো, কারণ 8-এর সাথে 8 গুণ করলে ভ্যানিশ, তোমাদেরকে প্রমাণ করে দেখিয়েছি। তাহলে এবার তুমি বলো 6 8-এ কত ভাই? 48। 48-এর ভালো করে বলবে, 48-এর ডিজিট সাম করলে কত হবে? 3 3 3 স্যার। 3 হবে। ভাই 3 আর এই 6-এ কত হয়? 9 9 স্যার। 1 হবে স্যার। এই যে 9 নিয়ে কি কারো কোনো ডাউট আছে? 9 কি করে এলো? না স্যার। হ্যাঁ স্যার। এই মরেছে কার আবার? হ্যাঁ, স্যার এটা একটু রিপিট করবেন স্যার? কোথায় ভাই? স্যার 16 to 8 আর যেটা করলেন না 8 দিয়ে এটা একটু রিপিট করে দিন একবার। আরে ভাই তা আগে বললো না কেন? দুঃখ ভাই। দেখো আমি এখানে 8 গুণ করলাম, এখানেও 8 গুণ করলাম, এটা করাতে কি হলো? 8 8-এ 64, 64 ডিজিট সাম করলে 10, 10 তো হবে না, 10-এর ডিজিট সাম করলে 1। তো আমরা জানি 1 হয়ে যাবে। কোনো ভগ্নাংশের হর 1 থাকা মানে আলটিমেটলি কোনো ভ্যালু নেই। তাহলে ভ্যালু নেই যখন এইসব কেন আর করবো, প্রথমবার তাই করেছি। তাহলে 6 স্যার 8-এ যদি 8 7 বা 5 আসে? আরে অত চাপ নিচ্ছ কেন? আমি বলেছি যখন সবই তো আছে, এখন এটার ক্ষেত্রে এটা এসে এটা দিয়ে দেখাচ্ছি, যাই আসুক। আমি শুরুতে বলেছি না? আচ্ছা বুঝে গেছি স্যার, 9 হবে স্যার, বুঝে গেছি। হ্যাঁ শোনো, আমি তো শুরুতে বলেছিলাম ভাই যে কোশ্চেনটা করলে যে তাড়ানোর একটা প্রসেস আছে, আমরা শিখবো। আমি তো শেখাইনি যে কি থাকলে কিভাবে আমরা তাড়াবো, আমি বলেছিলাম তো এটা আছে, কিন্তু আমরা তো বলিনি, আমরা করবো। তাহলে 6 8-এ 48, আমি এটাও ভেঙে দেখাই। 48 ডিজিট সাম করলে 8 4 12, 12 মানে 3, 3 যোগ 6 তুমি বলবে স্যার 9। এবার তুমি খোঁজো তো কোন অপশনে 9 আছে। এই 5 আর 4-এ 9 কেটে দিলাম, এই যে 6 আর 2-এ 8, তাহলে এটা তো হবে না। চলো পরেরটা, 5 আর 4-এ 9, 6 থাকলো, এটা তো হবে না। আচ্ছা এটা কি কিছু ভুলভ্রান্তি আছে নাকি দেখি। 6 আর 3 9, এই যে 5 আর 2-এ 7, এটাও হলো না। 8 আর 2-এ 10, 10 আর 10 20, 2 এসে, এটা ভুল আছে। কোথায় ভুল আছে? আই থিঙ্ক আমাদের এখানে কোনো একটা অপশনে ভুল আছে, কোনো একটা অপশনে ভুল আছে। স্যার এটা প্রথমটাই শূন্যর জায়গায় 1 দিয়ে দিন। না, এক আমি এখন তো দিলে হবে না, তুমি মেটেরিয়ালে দেখবে। আমার অ্যাকচুয়ালি পিপিটিতে এটা ভুল হয়েছে, ঠিক আছে, অপশনে ভুল আছে। অপশন না, সরি সরি, এক্সট্রিমলি সরি, এখানে ভুল আছে, এখানে এখানে ভুল আছে, যতদূর মনে আছে আমার। আই থিঙ্ক এখানটায় ভুল আছে। ধরো আমি ক্লাস শেষে একবার মেটেরিয়ালটা দেখে হ্যাঁ স্যার, নিচ্ছি। ওখানে ভুল আছে, যেটা যেটা আপনি আগে লিখলেন না 1। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওখানে। তাহলেই তো ঠিকই আছে, যাক এখানে ভুল আছে। তাহলে আমরা 1 হলে এটা 7 হবে, 7 8 56, 56 মানে কত? 2, তাই তো? 2 হবে, 2 8 6 8, যাক আমি ঠিক করে দিয়েছি। তাহলে 8 তো আমাদের একমাত্র অপশন এতে আছে, যাক আমাদের উত্তর হয়ে গেছে। দেখো ভাই কারো যদি ডাউট থাকে বলো, আমাদের এখানে 1 রয়েছে, কেমন? এবার হ্যাঁ স্যার, ডাউট। ওকে, তাহলে এটা যোগ করলে 7 হয়, 7। আর নিচে কত ছিল? নিচে আমাদের 8 ছিল, এর সাথে 8 গুণ করলাম, এর সাথে 8 গুণ করলাম, এটা তো ভ্যানিশ। 7 8 56, ডিজিট সাম করলে 2 হয়, 2 আর 6 8 হয়, আমরা অপশন এ তে 8 পেয়েছি, সো অপশন এ হয়ে যাবে আমাদের উত্তর। বলো প্রত্যেকের ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। গুড। এবার দেখো অঙ্ক আস্তে আস্তে কিন্তু জটিল হচ্ছে, যত জটিল হোক টেনশনের কোনো কারণ নেই, আমরা সব কোশ্চেন সলভ করতে পারবো। আচ্ছা দেখো ভাই, এখানে 3 আর 7-এ 10, 10 আর 1 11, 11-এর ডিজিট সাম করলে 2 হয়, 2 এর স্কোয়ার করলে 4 হয়। ভাই আমি কি 4 লিখতে পারি?
হ্যাঁ স্যার আচ্ছা আচ্ছা, এবার দেখো 8 আর 1 9 কেটে দিলাম, পার্সেন্টেজের কোনো ভ্যালু নেই, অফ মানে কি গুণ, তাহলে দেখো 4 আর 2 কত 6, আচ্ছা 7 আর 4 কত 11, 11 মানে কত 2, তাহলে 6 দুগুণে 12, 12 এর ডিজিট সাম করে কত 3, তাহলে তুমি লেফট সাইডে কত পেলে 7 স্যার। 7। আচ্ছা তোমাকে এই যে রাইট সাইড এখানেও তো 7 আনতে হবে, রাইট? আচ্ছা তাহলে চলো বাকিটুকু ক্যালকুলেশন করি। এই যে 5 আর এই যে 4 এর 9, তাহলে এখানে পড়ে থাকলো 6 আর এখানে পড়ে থাকলো 7, তাহলে 6 সাথে কত 42 42 42 এর ডিজিট সাম কত তারপরে 6 ছয় 6 6, তাহলে এই জিজ্ঞাসা চিহ্নের মান কত হবে? 1 স্যার। 1 হবে। কোন অপশনে 1 আছে তুমি বলো তো? এই দেখো 8 আর 1 9, 6 আর 7 13, 13 আর 6 কত 18, 18 তাই তো নাকি? না না, 13 আর 6 19, 13 আর 6 19, আরে 19 স্যার মানে 1 তো হচ্ছে এটা 19 মানে তো এক এক। প্রথম অপশনে 1 স্যার। হ্যাঁ স্যার 1। আচ্ছা শেষ। হয়ে যাচ্ছে বলো কারো যদি কোনো ডাউট থাকে। না স্যার না স্যার। ওকে, এবার আমি কিছু কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি, তোমরা এটা স্ক্রিনশট তুলবে, নিজেরা প্র্যাকটিস করো, দেখো তো হয় কিনা। এখনো কিন্তু রুলস বাকি আছে, কারণ এর জন্য দুটো ক্লাস আমাদের দরকার হয়, একটা ক্লাসে কখনোই তুমি কমপ্লিট করতে পারবে না। এই যে ফ্র্যাকশন, স্ক্রিনশট তুলো, দেখে দেখে জাস্ট এক লাইনে উত্তর করবে এগুলো, কারণ এখানে দেখো সমস্ত টাইপের ধরনগুলো কোশ্চেন রেখেছি, এমন না যে কিছু সহজ কোশ্চেন রাখা হয়েছে। এই কোশ্চেনগুলো কিন্তু রেলের ক্ষেত্রে, রেলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এগুলো। যদি তোমাদের কাছে রেলের প্রিভিয়াস ইয়ার থাকে তোমরা দেখে নেবে, রেলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, গ্রুপ ডির কোশ্চেন এগুলো। হ্যাঁ, ফটো কোশ্চেনটা তো রয়েছে, তোমরা কোশ্চেনটাকে গুগলে সার্চ করবে, দেখবে রেলের গ্রুপ ডির কোশ্চেন তোমাদের সামনে চলে আসবে, প্রুভ করে দেখবে যে আমি ঠিক বললাম কি ভুল। তোমরা আবার ভাবতেও পারো যে হয়তো অপশন আমার মতো করে বানিয়েছি, না ভাই অপশন আমার মতো নয়, গুগলে সার্চ করে প্রুফ পেয়ে যাবে, সবই কিন্তু পিওয়াইকিউ কোশ্চেন। এই একটা কোশ্চেন, এটাও আরআরবির কোশ্চেন, আরআরবি গ্রুপ ডি, মানে প্রুফ পাওয়ার জন্য তোমাদেরকে বলে দিচ্ছি এক্সামের নাম আরআরবি গ্রুপ ডি। গুগলে লিখে সার্চ করবে, দেখবে আরআরবি গ্রুপ ডির অফিসিয়াল হোক যে কোনো ওয়েবসাইটে মোটামুটি পেয়ে যাবে। স্ক্রিনশট তুলো, নিজেরা করার চেষ্টা করবে, এক লাইনে হবে উত্তর, এক লাইনে, এইটুকুর মধ্যে উত্তর হবে। মিউট করো, মিউট করো। দেখো এই দুটো, দেখি উত্তর বলো তো এই দুটো, চলো এই দুটো এই যাবো না, এখনই বলবে। এই একটু মিউট করো, কার আওয়াজ হচ্ছে রে ভাই? এই ছেলেটা তো কথা শুনছে না। স্যার প্রথমেটা এ হবে সাতেরটা আচ্ছা এ হবে হ্যাঁ দাঁড়াও, ওই ভদ্রলোককে রিমুভ করে দিই, এটা কথা শুনছে স্যার না। হ্যাঁ দেখো, স্যার প্রথমেটা এ আসছে। ইয়েস একদম ঠিক বলেছো। পেন খাতা ইউজ করতে লাগলো? না স্যার মুখে মুখে হয়ে গেল তোমরা কিভাবে করতে স্যার হবে? আরেকটা কি স্যার? আরেকটা কি হবে স্যার? হ্যাঁ কি বললে ভাই? স্যার বি হবে আটেরটা সি। আচ্ছা দাঁড়াও, তোমরা তো এতদিন এইভাবে করতে তাই না? 8 বি। বললাম আচ্ছা এতদিন 8 বি হবে আমি 8-এ যাচ্ছি না, আমি 7-এ আছি। হ্যাঁ স্যার এইভাবে করতে হবে স্যার এখন তো মুখে মুখে হয়ে যাচ্ছে দেখো এইভাবে করতে কিনা অ্যাটলিস্ট অনেস্টলি বলবে, এইভাবে তো। হ্যাঁ স্যার এইভাবে করতাম কিন্তু আজকের পর আর এইভাবে করার দরকার পড়ে হ্যাঁ না। স্যার এইভাবে পরেরটা, পরেরটা কিভাবে করতে? বি হবে স্যার, বি হবে। একই নেমে স্যার, প্রথমে যে আপনি যে বললেন। 8 বি একদম। বি। আমরা কখনোই এটা করব না যে এই দশমিকের জন্য 0 আর এই পার্সেন্টেজের জন্য 0, তারপরে ইন্টু লিখবো 4000, দেন আমরা এই তিনটে কাটবো, 4 দিয়ে আবার এটাকে গুণ করব, অনেকে গুণ করে করে তারপরে বলবে 2500, কিন্তু না, যারা আমার ক্লাস দেখছে তারা এরপরে এটা করবে। ও স্যার বলেছে পার্সেন্টেজের দাম নেই, স্যার বলেছে পয়েন্টের দাম নেই, স্যার বলেছে ডিজিট সাম করলে তো এখানে নাকি 4 হয়, তাহলে ঠিক আছে 4, আর এখানে কত হয় 6 আর 2 8, 8 আর 5 13, 13 এর ডিজিট সাম করলে 4, 4 ইন্টু 4, 4 4 16, 16 এর ডিজিট সাম করলে কত 7, কোথায় 7 আসছে? এটা তো 1 আসছে, এটা তো 7, এই তো এটা ঠিক মেরে দেবে, তাহলে পেজ খাতা এমনিতেই তোমার বেঁচে যাবে। আচ্ছা
চলো আর দুটো রয়েছে, দেখো এই কোশ্চেনগুলো কিন্তু করতে পারবো আমরা। আগের ক্লাসে বলেছিলাম না ওই যে স্কোয়ার মুখস্থ করতে, কিউব মুখস্থ করতে, তারপরে নামতা মুখস্থ করতে, তার হ্যাঁ সাথে স্যার। এটাও বলেছিলাম। হ্যাঁ স্যার। হুম, আচ্ছা যারা মুখস্থ করতে পারবে তারা ভালো, আর যারা মুখস্থ করতে পারবে না তারা বেশি ভালো, মানে তারা আরো ভালো করতে পারবে। অতএব মুখস্থ করতে পারলাম না তাহলে আমি অঙ্ক পারবো না বোধহয়, ভেঙে পড়ার কিছু নেই, তারাও ভালো শিখতে পারবে, কারণ ওগুলো দরকারও পড়বে না। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো তো, যে আমি যে কিউব মুখস্থ করতে বলেছিলাম বা স্কোয়ার মুখস্থ করতে বলেছিলাম, কতজন আছো যারা করেছো? স্যার পড়েছিলাম তো। মনে কি আছে? হ্যাঁ। না স্যার, স্যার বলেছিলেন, মনে থাকছে না স্যার। মনে থাকছে না স্যার। দরকার নেই ভাই, মনের উপর বেশি চাপ দিও না, হ্যাঁ, মনকে রিল্যাক্স রাখো, দরকার নেই। না না স্যার পড়েছিলাম মুখস্থ। না দেখো, আমি কি বলেছি, যারা মুখস্থ করেছো ভালো, যারা মুখস্থ করতে পারোনি, মনে থাকছে না, তাদের কথাও বলছি, তাদেরও কোনো টেনশন নেই, কোনো এফেক্ট আসবে না। তুমি নামটা পারো কি পারো না, ঠিক আছে, তার জন্য অঙ্কের স্পিড কমে যাবে না, সব প্রসেস রয়েছে, ভরসা রাখো, ঠিক আছে। মনের উপর বেশি চাপ দেওয়ার দরকার নেই যে মনে রাখতে পারছি না, ঠিক আছে, টেনশন দরকার নেই, টেনশনেরও দরকার নেই, আর মনের উপর বেশি চাপ দেওয়ার দরকার নেই। প্রসেস আসছে, কি করে করতে হয় সব দেখিয়ে দেবো। এই দুটো ডিজিট সাম করবে, পরিষ্কার কথা। চলো এখন নয়, এইটা আমরা থাকলো। তো আমাদের এই যে ডিজিট সাম, এর এখনো কিন্তু কনসেপ্ট রয়েছে যে কি করে আমরা তাড়াবো, তাড়ানোর অনেক মানে ফ্যাক্টর রয়েছে। যদি সেম উত্তর চলে আসে, দুটো অপশানে যদি সেম চলে আসে, তখন কি করে উত্তর করব, এই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো যাই হোক, আজকের মতো করে আর বেশি কিছু মাথায় দিচ্ছি না। আজকে আমরা ডিজিট সাম এবং নাম্বার সিস্টেমটা, আর সরি ইউনিট ডিজিটটা করলাম। প্রত্যেকে একটু রিভিশন দেবে ভালো করে, ঠিক আছে।